Next, select a range of cells. Range of cells, multiple cells at a time আমরা কি করে সিলেক্ট করব? বেসিক্যালি আমরা মাউসকে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারি। এটা একটা সিস্টেম, বা যেখান থেকে আমরা সিলেক্ট করব, স্টার্ট করব, সেখানে কার্সারটা রেখে শিফটটাকে প্রেস করে রাখবো এবং যেখান পর্যন্ত লাস্ট সেখানে ক্লিক করব। আমি এইখান থেকে এইখান পর্যন্ত আমি সিলেক্ট করব, পুরোটাকে আমি সিলেক্ট করব। এখানে কার্সারটা রেখে শিফট প্রেস করে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে কিছু একটা চেঞ্জ করব। হোল যদি কলাম সিলেক্ট করতে, হোল কলাম, হোল রো, বা মাল্টিপল কলাম, মাল্টিপল হোল কলাম, দেখো নামের যে হেডিং এ বি সি ডি করে আছে, জাস্ট বি কলাম, দেখো হোল বি কলাম আমরা সিলেক্ট করব। এইখানে এসে জাস্ট ক্লিক করব। যদি মাল্টিপল কলাম সিলেক্ট করতে হয়, দেখো জাস্ট এখানে ক্লিক করে আমরা এইভাবে ড্র্যাগ করতে পারি। দেখো মাল্টিপল কলাম একসঙ্গে সিলেক্ট হবে, মাল্টিপল সিঙ্গেল। এছাড়াও যদি হোল হোল সিট যদি সিলেক্ট করতে হয়, কন্ট্রোল এ, অল। আদারওয়াইজ এইখানে দেখো যেখানে হচ্ছে কলাম আর রো, এই মিড পয়েন্ট জাস্ট এটা ক্লিক করলেও সিলেক্ট হবে। অ্যান্ড রো, কলাম, এই যে এইখানে ক্লিক করলে এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে হোল রো সিলেক্ট। এদের শর্টকাটও আছে। এছাড়া আমাদের সিলেক্ট করার কিছু শর্টকাট আছে, হচ্ছে সিলেক্ট ওয়ান কলাম বা সিলেক্ট ওয়ান কলাম। আমরা এখানে ক্লিক করলে যেমন একটা কলাম সিলেক্ট করে, ঠিক একই রকম এখানে কার্সারটা রেখে আমরা যদি স্পেস দিই, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস, আমি আই সিলেক্ট করব, কন্ট্রোল স্পেস, রো সিলেক্ট করব, 8 রো সিলেক্ট করব, শিফট স্পেস। এবারে ডাউন অ্যারো দিলে দেখো এক এক করে সিলেক্ট হচ্ছে। ঠিক একই রকম ভাবে কন্ট্রোল স্পেস অ্যান্ড শিফট টিপে যদি আমরা আপ রাইট অ্যারো দিই, তাহলে এইভাবে সিলেক্ট। আবার লেফট অ্যারো দিলেও শিফট প্রেস করে যদি আমরা লেফট অ্যারো দিই, তাহলে এইভাবে আমরা একাধিক কলাম একসঙ্গে সিলেক্ট। হচ্ছে গো টু হোম ট্যাব। এই যে ট্যাবগুলো আছে, আমি যদি ডেটা ট্যাবে থাকি, আমি অল্ট এইচ দিলে হোম ট্যাবে চলে আসবে। এবং দেখো অল্ট দিলে সমস্ত শর্টকাট এখানটা শো। দেখো অল্ট সমস্ত ট্যাবগুলোর যে শর্টকাট, সাচেজ আমি ডেটাতে যাব, তাহলে এ দেবো। আবার এটা অল্ট দিলে দেখো আবার দেখাচ্ছি, আমি এখানে আছি, আমি শর্টকাট গুলোকে শো করতে চাই, অল্ট ট্যাবের শর্টকাট এসছে। আমি পেজ লেআউটে যেতে চাই, তাহলে কি দেবো, পি। পি ট্যাবের আন্ডারে যত অপশনস আছে সেটার আবার শর্টকাট এখানে শো হচ্ছে। আমরা এখানে এই নির্দিষ্ট লেটার বা কি প্রেস করলে ওই ওই অপশনটা কাজ করবে। এসকেপ দিলাম। আর যদি আমি ভিউতে আছি, আমি অল্ট এইচ ফর হোম, অল্ট এইচ দিলে হোমে চলে আসবে।
রিমুভ সেল কন্টেন্ট, ধরো এখানে যে ভ্যালুটা আছে এটা তো এই সেলের F9 সেলের কন্টেন্ট হচ্ছে এটা, এটাকে আমরা ডিলিট করব কি করে? ডিলিট করতে গেলে জাস্ট ডিলিট প্রেস করব, সিলেক্ট কিবোর্ডের জাস্ট ডিলিট প্রেস করলে কন্টেন্ট ডিলিট হবে। চুজ আ ফিল কালার, আমি এই এরিয়াটাকে আমি একটা কালার দেব, তো কালার দিতে গেলে আমাকে কোথায় আসতে হবে? হোমে আসতে হবে। দেখো অল্ট এইচ, হোমে আছি, অল অ্যান্ড এই কালারটা হচ্ছে এইখান থেকে আসবে, এগেন এইচ, অল্ট এইচ প্লাস এগেন এইচ, এখানে কালার শো করছে, আমি একটা কালার চুজ করব। এভাবে আমি আগে এরিয়াটা সিলেক্ট করলাম, অল্ট এইচ এইচ অ্যান্ড সিলেক্ট কালার। এভাবে আমরা শর্টকাটে কালার ফিল করতে পারি। অ্যাড বর্ডার, ঠিক একই রকম ভাবে আমি যদি বর্ডার দেবো, অল্ট এইচ বি, বি ফর বর্ডার, এখানে বর্ডারের আবার বিভিন্ন টাইপ আছে, যেমন এ ফর অল, দেখো বর্ডার পড়ে গেছে। আচ্ছা, তার আগে আমরা এখানে এই ডেটা আছে, দেখো এখানে কি আমরা দেখতে পাচ্ছি, একটা টেবিলের মতো রো আছে, কলাম আছে, আর সেল আছে, সেপারেশন আছে, এই রো কলামের যে লাইন আছে সেটা দ্বারা সেপারেট হয়েছে। বাট এইটাকে যদি আমরা প্রিন্ট করি, যখন ফাইলে এসে প্রিন্টে আসবো, দেখো এখানে না আছে রো না আছে কলাম, বুঝেছে? জাস্ট এমনি নর্মাল হোয়াইট পেপারের মতো। কেন? অ্যাকচুয়ালি এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো প্রিন্টিং এ কোনোদিন আসবে না। প্রিন্টিং এ নিয়ে আসতে চাইলে আমাকে এটাকে বর্ডার দিতে হবে, সিলেক্ট হোম ফন্ট, এই দেখো বর্ডার আছে, এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি, আউটসাইড বর্ডার দিতে আমি অল বর্ডার দিচ্ছি। এখানে আমি প্রিন্টে আসবো, দেখো এবারে টেবিল আকারে ডেটা শো করছে, তাহলে বর্ডার মাস্ট আমাদেরকে সেট করতেই হবে। Hide and unhide the selected row. আচ্ছা, আমরা চাইলে কোন রোকে বা একাধিক কলামকে আমরা হাইড করতে পারি। হাইড বেসিক্যালি আমরা, ধরো আমি এখানে যতগুলো কলাম সিলেক্ট করেছি, সি থেকে আপ টু জি পর্যন্ত, হোম, ফরম্যাট, হাইড, আনহাইড, হাইড কলামস, দেখো এ বি এইচ, সেক্ষেত্রে বাদ বাকি রেস্ট যে কলামগুলো সেগুলো হাইড হয়ে গেছে, এগুলোকে আবার আনহাইড করতে পারি। সেজন্য আমরা দেখো বি আর এইচ পুরো এরিয়াটা দুটো কলাম সিলেক্ট করে, বিকজ বিটুইন কলামের মধ্যে হাইড কলাম আছে, ফরম্যাট, হাইড আনহাইড, আনহাইড, হাইড ছিল এবারে আনহাইড করো কলামস। রোর ক্ষেত্রে আমি 4 and 5 রো সিলেক্ট করলাম, হাইড রো। এক্ষেত্রে আমরা দেখো 4 and 5 হাইড হয়ে গেছে, আবার 3 and 6 সিলেক্ট করে এগেন আনহাইড রো। ধরো 6 কলাম, কন্ট্রোল 9 শর্টকাট, আবার কন্ট্রোল শিফট 9 আবার অ্যাপিয়ার হয়ে গেছে। আমি যদি ধরো যতগুলো 4 5 6 7 আমি সিলেক্ট করেছি রো, কন্ট্রোল F9, এই কন্ট্রোল 9, এখন যদি এটাকে হ্যাঁ
কন্ট্রোল শিফট 9, হাইড সিলেক্টেড কলাম ঠিক কন্ট্রোল 9 দিয়ে যেমন আমরা রোকে হাইড করতে পারি, কন্ট্রোল শিফট দিয়ে রোকে আবার আনহাইড করতে পারি, ঠিক ডি কলামকে যদি হাইড করতে হয় শর্টকাটে কন্ট্রোল 0। বাট এবারে এটাকে কিন্তু আনহাইড করার ওই শর্টকাটটা কাজ করবে না, সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি আনহাইড কলামস করতে হবে। Open the file page and use backstage view. আমার কাছে একটা এক্সিস্টিং ফাইল ছিল, আমি এর ব্যাকস্টেজ ভিউ অল্ট এফ দিলে আমরা ব্যাকস্টেজ ভিউতে আসতে পারি, মানে দ্যাট মিন ফাইলে এই যে এরিয়াটা এটাকে বলা হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। এখানে ফাইল সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে আছে, যেমন কি এটা প্রোটেক্টেড, পাসওয়ার্ড দেওয়া আছে এখানটা, এই ফাইলের সাইজ কত মেমোরি সাইজ শো করছে, আর এটা লাস্ট কবে মডিফাই হয়েছিল সেটা দেখাচ্ছে, কবে প্রথম ক্রিয়েট হয়েছিল সেটা শো করছে। তো বেসিক কিছু ইনফরমেশন আমরা ব্যাকস্টেজ ভিউ থেকে পেয়ে থাকি। এক্সপ্যান্ড এন্ড কোলাপস দ্য রিবন, দেখো কন্ট্রোল F1, যে কাজটা আমরা এখান থেকে এগেন অনলি tabs and commands, control F1, again control F1, create seed, দেখো seed 1 seed 2, এই প্লাস অপশনটাতে ক্লিক করলে নিউ সিট, এর নাম নিউ সিট, এটাতে আমরা ক্লিক করলে আলাদা সিট তৈরি হবে। এছাড়া আমরা আর কিভাবে সিট তৈরি করতে পারি, এখানে আসবো, ইনসার্টে আসবো, ইনসার্ট সিট, এক্ষেত্রে লেফট সাইডে তৈরি হচ্ছে, দেখো আমি 4 সিলেক্ট করলাম, ইনসার্ট 4 এর আগে তৈরি হয়েছে, বাট 4 সিলেক্ট করে যদি আমি এই নিউ সিটে ক্লিক করি তাহলে পরে অর্থাৎ রাইটে ইনসার্ট। এছাড়া এর একটা শর্টকাটও আছে যেটা দ্বারা আমরা শিফট প্লাস F11, দেখো এগেন লেফট সাইডে ইনসার্ট হবে। এভাবে আমরা সিট তৈরি করতে পারি শর্টকাট দিয়ে। বাট যদি ডিলিট করতে বলে বলছে ক্রিয়েট অ্যান্ড ডিলিট সিট, ক্রিয়েট তো আমরা অনেকগুলো অপশন এখান থেকে তৈরি করেছি, এখান থেকে ইনসার্ট করেছি, শর্টকাট দিয়েছি সিট কন্ট্রোল প্লাস F1। ডিলিট করার উপায়, যেটা আমি ডিলিট করব সেটার উপর রাইট ক্লিক করব অ্যান্ড ডিলিট, রাইট ক্লিক ডিলিট, আদারওয়াইজ 12 সিলেক্ট করেছি, ডিলিট সিট, এভাবে আমরা সিটকে ডিলিট করতে পারি বা নতুন ক্রিয়েট করতে পারি। রিনেম চেঞ্জ ট্যাব দাও, এই যে সিটগুলো আছে এই সিটের আমরা সিট 1 সিট 2 দিতে পারি। দেখো এখানে আমি একটা এক্সেল ফাইল দেখাচ্ছি, সেই অনুযায়ী এই সিটের নাম লিখেছি। আমি মার্কশিট বলে একটা সিট পেয়ে যাই, মার্কশিটও আছে এর মধ্যে, কোথায় আছে দেখো সিটের নাম রেখেছি মার্কশিট, তাহলে এইটাতে ক্লিক করলে মার্কশিট অ্যাপিয়ার হয়ে যাবে। আমি স্যালারি শিটও রেখেছি এই ফাইলের মধ্যে, তো আমি স্যালারি শিটে ক্লিক করলাম, তাহলে কি এই নামটা কন্ডিশনাল ফরম্যাটিং এর কনসেপ্ট কোথায় আছে এখানে আসবে, অ্যাটেন্ডেন্স শিট এখানে আসবে। তাহলে এই নামটা আমরা উপযুক্ত সেভাবেই রাখবো যে ওর মধ্যে কি কাজ আছে,
সেই অনুযায়ী আমরা নাম চেঞ্জ করতে পারি। তো এর উপরে রাইট ক্লিক, জানুয়ারি, এগেন রাইট ক্লিক, ফেব্রুয়ারি, রাইট ক্লিক, এভাবে আমরা সিটের নাম চেঞ্জ করতে পারি। এর একটা কালারও দিতে পারি। দেখো এর উপর রাইট ক্লিক, ট্যাব কালার, রাইট ক্লিক, ট্যাব কালার, রাইট ক্লিক, ট্যাব কালার। ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ সেল হাইট অ্যান্ড উইডথ। আমরা ম্যানুয়ালি এই যে এভরি সেলের যে উইডথ আছে, উইডথ কত 8.43 উইডথ, বাট আমরা ম্যানুয়ালি এটাকে দেখো এই ধরো এফ কলামের উইডথ আমরা বাড়াবো, ছোট করবো বা বড় করবো। সেক্ষেত্রে এফ আর জি মিডিলে আমি কার্সারটাকে নিয়ে গেলাম। এবার দেখো কার্সারের সিম্বল চেঞ্জ হয়েছে। দেন আমরা হোল্ড করে আমরা রাইটে মুভ করাতে পারি, সেলের সাইজ বাড়বে। আবার আমরা চাইলে লেফটে মুভ করাতে পারি, সেলের সাইজ ডিক্রিজ হবে। ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। ঠিক একই রকম ভাবে সেলের হাইট আমরা বাড়াতে পারি। ঠিক একই রকম, সাপোজ ধরো 3 সেলে 3 রোর হাইট বাড়াবো, সেক্ষেত্রে আমরা 3 and 4 এর মিডিলে আমি কার্সারটা নিয়ে গেলাম এবং সিম্বল চেঞ্জ হলো। দেন আমি হোল্ড করে আমি জাস্ট ডাউন করলাম, আবার আপ করলাম। এভাবে আমরা সেলের উইডথ অ্যান্ড হাইট বোথ চেঞ্জ করতে পারি। নেক্সট, অটো ফিট কলাম উইডথ অ্যান্ড হাইট। এটার কনসেপ্টটা দেখাচ্ছি। এখানে যে আমার কাছে যে ডেটা আছে সেই অনুযায়ী দেখো এখানে কিবোর্ড শব্দটা কেটে গেছে, তাই না? এখানে দেখো এই যে কিবোর্ড শব্দটা কিছু অংশটা কেটে গেছে। পেন ড্রাইভ এখানেও যেন একটু কেটে গেছে। বা এখানে এর উইডথ, এই যে সেলগুলো যে দুটো করে ডিজিট আছে, কিন্তু এখানে সেলের উইডথটা অনেক বড় হয়েছে তুলনায়। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এই দেখো ফরম্যাট, অটো ফিট কলাম উইডথ, অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে যতটা দরকার। এবারে যদি কোনো সময় ধরো এগেন এটা বাড়লো, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এগেন আমরা সিলেক্ট করে এটাকে যদি অটো ফিট কলাম উইডথ করি, দেখো অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে। মানে যতটা এরিয়া দরকার, যতটা উইডথ দরকার, সেই অনুযায়ী এখান থেকে আমরা অটো সেট করে নিতে পারি। আমাদেরকে ম্যানুয়ালি সেট করার দরকার নেই, অটোমেটিক্যালি সেট হবে। সেম হাইটের ক্ষেত্রেও সেম। ধরো এই হাইটটা বেশি আছে, বাট হাইটটাকে আমরা অটো ফিট রো হাইট, মার্চ সেলস। অনেক সময় আমাদের এই যে সেলগুলো আছে ছোট ছোট উইথ আছে, আমি এখানে একটা কোনো একটা টাস্ক, এখানে কোনো একটা কাজ করতে চাই, তো তার একটা হেডিং এখানে লিখ। তো হেডিংটা লেখার জন্য আমার এই এতটা এরিয়া লাগবে। তো আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে দেখো মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক। এবারে আমি এখানটা যে টপিকটা ইনসার্ট করতে চাই,
দেন এটা সিলেক্ট করে এবার দেখো এখান থেকে বাইরে আমাকে ক্লিক করতে হবে, দেন এটা সিলেক্ট করে আমরা বড় করতে চাইলে বড় করতে পারি। এভাবে আমরা একাধিক সেলকে সিলেক্ট করে মার্জ করতে পারি। আবার আনমার্জ করতে পারি। এটা সিলেক্ট করে দেখো এই যে ফ্রম মার্জ এন্ড সেন্টার, এগেন মার্জ এন্ড সেন্টার, আমরা ক্লিক করলে আবার আনমার্জ। wrap text basically দেখো এখানে এই যে শব্দটা আমরা লিখেছি, এই শব্দটা দুটো সেল নিয়ে চলে গেছে। দেখো আমি যে সেলটা সিলেক্ট করেছি এটা হচ্ছে কি E9, তাহলে এই যে টেক্সটটা আছে এটা E9 সেলের ভ্যালু, বাট এই সেলে যে চলে এসছে এখানে আমি কার্সারটা রাখলাম, আচ্ছা এটাতে দেখেছি এখানটা বোঝা যাচ্ছে কি এই লেখাটা শো করছে, বাট এটাতে ক্লিক করার পর দেখো এখানে কিছুই নেই। অ্যাকচুয়ালি কি এই যে কন্টেন্টটা আছে এটা E9 এর কন্টেন্ট, কিন্তু নেক্সট লাইনে নেক্সট সেলে চলে এসছে কারণ সেলটা ছোট ছিল। এক্ষেত্রে আমি চাইছি যে ধরো এর উইথটাকে না চেঞ্জ করে আমি যদি এটা দুটো লাইনে এখানে একটাই সেলে দুটো লাইনে এটা লিখি, তাহলে পরের কলামে গিয়ে সেটা ওভারলুক হবে না। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে টেক্সট বা এই যে এটাতে ক্লিক করলে হবে wrap text। এটা যদি এরকম হতো, আবার দেখো আমি এন্টার দিলাম ও কিন্তু পরের সেলে চলে গেছে, বিকজ একটা সেলে বাই ডিফল্ট একটাই লাইন আমরা ইনসার্ট করতে পারি টেক্সট, এই জন্য আমি এন্টার দিয়েছি, নেক্সট সেলে চলে এসেছে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, লিখলাম দেন এটা সিলেক্ট করে wrap text। বাট এটা একটা অসুবিধা হয়েছে কি যে আমি এই লাইনটাতে দুটো লাইন করতে চাইছি, কিন্তু এই রো এই যে 9 রোর প্রত্যেকটা সেলের হাইট বেড়ে গেছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি, দেখো একটার জন্য হোল রো তার হাইট বেড়ে গেছে, এক্ষেত্রে আমরা আরেকটা আমাদের কাছে অপশন আছে, আমি wrap টেক্সটটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। এই যে অ্যালাইনমেন্ট লঞ্চার বাটন আছে, এখান থেকে দেখো সিং টু ফিট বলে একটা চেক বক্স আছে, এটাকে অ্যাক্টিভ করলাম অ্যান্ড দেন ফাইনালি ওকে। এটাতে কি হচ্ছে দেখো নিজেকে ফিট করে নিয়েছে, এটাকে যদি সাইজ বড় করি লেখা বড় হবে, আবার যদি এটাকে ছোট করি তাহলে দেখো অটোমেটিক্যালি ও নিজেকে ফিট করে নেবে, এই জন্য ওর নাম সিং টু ফিট। এবার দেখো একটা সেলেই চলে এসছে। অনেক সময় কি হয় এই সমস্যার জন্য আমরা কি করি, এই শব্দটাই শুধু একটু ছোট ছোট লেখা হবে তো প্রবলেম, কোনো সমস্যা নেই, ওটা করা হয়, কিন্তু ডাবল লাইন থাকলে কি হবে সমস্যা হয়ে যাবে, পুরোটাই দেখো এটা হাইট বড় হয়ে গেছে। এক্ষেত্রে আমরা সিং টু ফিট ইউজ করতে পারি। আচ্ছা, ইম্পর্টেন্ট মাউস পয়েন্টার ইন এক্সেল। এক্সেলে আমাদের কয়েকটা মাউস পয়েন্টার আমরা ইউজ করব। প্রথমত আমরা সেল বা রোর উইথ এন্ড হাইট চেঞ্জ করার ক্ষেত্রে দেখো ডি আর ইর মাঝে নিয়ে গেলাম, দেখো এটা একটা মাউস পয়েন্টার,
এই যে শব্দটা আছে, এখন একটা মাউস পয়েন্টার, ওই যে ডক্টর সিম্বল দেখা যাচ্ছে, এখন মাউস পয়েন্টার এটা দিয়ে আমরা সিলেক্ট করি সিলেকশনের জন্য, তাই এর নাম সিলেক্ট মাউস পয়েন্টার। আবার দেখো, আমি এই যে শব্দটা, এটাকে আমি মুভ করাতে চাই। এই যে কন্টেন্টটা আছে, এই সেলের কন্টেন্টটাকে আমরা অন্য একটা সেলে নিয়ে আসবো। তো এই যে বর্ডার আছে, লাইন আছে, এই লাইনের উপরে কার্সারটাকে নিয়ে গেল। দেখো এখন এর নাম হচ্ছে কি, এর নাম মুভ মাউস পয়েন্টার। মুভ সিলেক্ট করে হোল্ড করে আমরা যে কোনো জায়গাতে মুভ করাতে পারি। And another important mouse pointer, সাপোজ এখানে 1 আর এখানে 2 দিলাম, হ্যাঁ 1 আর 2 দিলাম, ভালো করে 1 আর 2 দুটোকে আমরা সিলেক্ট করলাম। দেন এই যে বর্ডারের দেখো এইখানে এই যে কোণে একটা পয়েন্ট দেখা যাচ্ছে না, ঠিক অটোফিল মাউস পয়েন্টার, জাস্ট হোল্ড করে আমি ড্রাগ করব। এগেন আমি যদি 1 সিলেক্ট করি, ভালো করে দেখো, 1 সিলেক্ট করে যদি অটোফিল করি তাহলে 1 আসবে। যদি 1 and 2 সিলেক্ট করি, দুটোকে সিলেক্ট করতে হবে, ভালো করে সিলেক্ট করে অটোফিল করলে এখানে যে সিরিজটা বোঝাচ্ছে যে 1 2, তাহলে এটা একটা সিরিজ। আবার যদি 1 and 3 দেই তাহলে এটা কিসের সিরিজ? অড নাম্বারের সিরিজ। আবার যদি এখানে 2 আর 4 দিই তাহলে ইভেন নাম্বারের সিরিজ। তুমি এখানে যে ডিফারেন্স দেবে সেই ডিফারেন্সটা ও ফলো করবে। আবার দেখো, আমি যদি এখানটা বলি জেন মানে জানুয়ারি, ঠিক একই রকম ভাবে দেখো। আবার যদি আমি বলি শুধু আমি MAR দিলাম, তাহলে তার পরের মানগুলো এখানে আসবে। আবার যদি এখানটা আমি -1 and -2 দিই তাহলে পরেরটা কি আসবে? -3 আসবে। ঠিক একই রকম ভাবে আমি যদি সান দেই, সান মানে সানডে, আমি যদি স্মলে লিখি তাহলে স্মল আসবে। আর যদি আমি ক্যাপিটালে লিখি এগেন ক্যাপিটাল আসবে। আমি তিনটে ক্যারেক্টার লিখেছি, আমি যদি ফুল ক্যারেক্টার লিখি, সানডে লিখি, তাহলে সবগুলো ফুল ক্যারেক্টারে আসবে। তাহলে বলো এখানটা যদি আমি একটা প্লেসের নাম লিখি তাহলে পরে কি আসবে? কিছু আসবে না, কিন্তু আসছে না, কেউ আসে কেন? এলো কি করে? দেখো এই যে লিস্ট গুলো না, এই লিস্ট গুলো, এটা বলো এটা বলো এটা বলো, এগুলো স্ট্যান্ডার্ড লিস্ট। কি লিস্ট বা সিরিজ স্ট্যান্ডার্ড। বাট এটা এটা কি করে হতে পারে? দেখো এটা অল ওয়ার্ল্ডে চলবে, এটাও চলবে, এটাও চলবে, সব অল ওয়ার্ল্ডে চলবে। বাট এটা তো অল ওয়ার্ল্ডে, তার জন্য আমাদেরকে দেখো ক্রিয়েট কাস্টম লিস্ট বানাতে হবে। কাস্টম লিস্ট আমরা কিভাবে, এখানে যদি আমরা অন্য একটা নাম দিই, এবারে দেখো এটাও কাস্টম, মানে আমি তৈরি করে রেখেছি আগে থেকে। আমরা কিভাবে আমরা এখানে আমি তৈরি করে রেখেছি, বিকজ আমি স্টুডেন্টকে যখন দেখাবো সেক্ষেত্রে আমাকে এক এক করে এই শব্দগুলো লেখার দরকার, জাস্ট একটা লিখলাম, আমাকে ফার্স্ট কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি লিখে রেখেছি যে অনেকগুলো প্লেসের নাম লিখতে হবে, আমি একটা লিখলাম, অটোফিল করলাম। অনেকজনের নাম লিখতে হবে, একটা নাম লিখলাম, অটোফিল করে দিলাম। সেক্ষেত্রে আমি ফার্স্ট কাজ করতে পারবো। তো এটাকে বলে কাস্টম লিস্ট। এই কাস্টম লিস্ট
কয়েকটা বস্তুর নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, ধরো মাউস, মাউস, আচ্ছা চলো এটাকেই আমি কাস্টম লিস্টে কনভার্ট। এখন যদি আমি এখানটা লিখি এসএসডি, তাহলে এটাকে যদি অটোফিল করি তাহলে কিন্তু ওই শব্দটাই আছে। ওকে, এটা আগে আমি সিলেক্টই করে নিচ্ছি, সিলেক্ট করতে পারি, নাও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, ফাইলে এলাম, অপশনসে আসবো, অ্যাডভান্সে আসবো, আমরা স্ক্রল করতে 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 একেবারে নিচে এখানে লেখা আছে এডিট কাস্টম লিস্ট। এখানে লেখা আছে ইম্পোর্ট, সরি ইম্পোর্ট, ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি, বিকজ যেটা সিলেক্ট করা ছিল ইম্পোর্ট হয়ে গেছে। জাস্ট সিলেক্ট করার যদি না থাকতো, সিলেক্ট করা হয়ে গেছে। এবার দেখো ওকে করলাম, এখানে ওকে করবো। এবারে আমি লিখছি এসএসডি এবারে এই কম্পিউটারে, অনলি ফর এই কম্পিউটারে, যখনই এই লিস্টের মধ্যে যে কোনো একটা ডিভাইসের এখানে যদি নাম লিখি এবং সেটাকে যদি অটোফিল করি তাহলে পুরো লিস্টটি চলে আসবে যতটা দরকার। এটা এভাবে ছাড়াও দেখো, আমি যদি না সিলেক্ট করি, আবার একবার দেখাচ্ছি, ফাইলে আসবো, অপশনসে আসবো, অ্যাডভান্স থেকে স্ক্রল করব, ডাউন ডাউন স্ক্রল করে দেখো একটা বাটন আছে এডিট কাস্টম লিস্ট, এইখানটাতে এইটাতে ক্লিক করব। ইম্পোর্ট করার জন্য জাস্ট এটা সিলেক্ট করব, এখানে এই বাটনটাতে হিট করব, হ্যাঁ। বাট এই লিস্ট যদি ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা এগেন ফাইলে আসবো, অপশনসে আসবো, অ্যাডভান্সে আসবো, এডিট কাস্টম লিস্ট, এইখানে দেখো এটা সিলেক্ট করলাম অ্যান্ড ডিলিট। এবারে যদি আমরা বোঝা গেছে, ওকে আজকে আমাদের এখান পর্যন্তই থাক, নেক্সট আবার পরের থেকে আমরা স্টার্ট করবো। আচ্ছা